আচ্ছা, ওইটাই তো অনেক ভালো। তোমার রেজাল্ট রেজাল্ট ভালো বলে চারটাতেই তোমার হয়েছিল, যে আরো একটাতে যেটা হয় নাই, ওইটা কি তোমাকে রিজেক্ট করছিল বলছিল না? হ্যাঁ, এনআইটি ওরাঙ্গেলে হচ্ছে রিজেক্ট করছে, ওটা হয়নি। আইসিসিআর এর ক্ষেত্রে এনআইটি যখন অ্যাপ্লাই করবে, বা এনআইটির স্পেসিফিক ভাবে কি এসেটা লিখতে হবে? আমি মানে যদি এসেটা কিভাবে? এস এর ক্ষেত্রে যদি সাজেশন দেই, আমি মূলত আমার ক্ষেত্রে আমি এসওপি লিখছিলাম, স্টেটমেন্ট অফ পারপাস, যেখানে আমার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট, তারপর হচ্ছে আমি এক্সট্রা এক্সাক্ট। কারিকুলাম কি কি কাজ করছি ওগুলো উল্লেখ করছি। পাশাপাশি হচ্ছে আমি সবগুলা ইউনিভার্সিটিতে সেম সাবজেক্ট দিছি, কম্পিউটার সায়েন্স, যার কারণে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে আমার যে ভবিষ্যৎ পরিকল্পনা ওইটা উল্লেখ করছি, হুম কেন হুম আমি এটা পড়তে চাই। তো এক্ষেত্রে হচ্ছে এসএটা যদি আমি আমার সাবজেক্ট সম্পর্কে একটা স্পেসিফিক গোল থাকে ওইটা যদি উল্লেখ করতে পারি, তাহলে হচ্ছে প্রফেসররা পরে ভালো লাগবে। আমার মনে হয় যে তোমার আসলে। গোলটা স্পেসিফিক, যে তুমি কি করতে চাও। সেক্ষেত্রে তুমি যদি 5টা ইউনিভার্সিটিতে আলাদা আলাদা 5টা সাবজেক্ট দেওয়ার এসে লেখো, যেটার মধ্যে তোমার হচ্ছে যাইয়া কেন তুমি ওই বিষয়ে পড়তে চাও তার কোনো কিছুই নেই, সেক্ষেত্রে ওটা অতটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। তো আমি হুম সাজেস্ট করি যে এসওপি লেখার জন্য, মানে তোমার নিজস্ব যে অ্যাচিভমেন্ট আছে, পাশাপাশি তুমি কি কি এক্সট্রা কারিকুলাম কাজ করতা, পাশাপাশি তুমি হুম কেন ইন্ডিয়াতে আসতে চাও বা তোমাকে কেন ওই প্রোগ্রামের জন্য যোগ্য মনে করো এটা। হুম হুম পাশাপাশি যেহেতু হচ্ছে কালচারাল স্কলারশিপ, সেহেতু আমি আমার একটা বিষয় উল্লেখ করছিলাম যে ইন্ডিয়া বা ভারতীয় উপমহাদেশ সম্পর্কের ইতিহাস সম্পর্কে জানার আমার খুবই আগ্রহ, প্লাস হুম, হুম। ভারত ঘুরে দেখার আগ্রহ। যদি এই স্কলারশিপটা আমার হয়, সেক্ষেত্রে একটা এক্সট্রা সুবিধা পাবো ভারত বা ভারতীয় আসলে। উপমহাদেশের ইতিহাস ঐতিহ্য জানার। তো যদি তুমি এই বিষয়গুলো অ্যাড করো তাহলে ভালো লাগবে, যেহেতু এটা একটা কালচারাল স্কলারশিপ। সেক্ষেত্রে তোমার রেসিপিটা ভালো করে লেখাটা সাজেস্ট আসলে করবো। হ্যাঁ, আমিও তোমাদের সাথে গতবার আমি রবিনের সাথে কথা বলছিলাম। ও হচ্ছে যে ওর তো একটু গ্যাপ ছিল, কিন্তু ও এস্টেট এসওপিটা অনেক সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে লিখেছিল বলে ওর হয়েছে বলে মনে করে। ইভেন আমার ক্ষেত্রেও তাই। আমি তো এরকম করে কোনো শেয়ার করিনি, কিন্তু তোমাদের মাধ্যমে আমি বলি যে ওই যে আমি এরকম করে লিখছিলাম যে যে কম্পিউটার সায়েন্সে যে অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এক্সেট্রা এক্সেট্রা, লাইক আমি কি করতে চাই, বা টেকনোলজিক্যাল দিক দিয়ে তো আমি ইন্ডিয়াকে একটু প্রশংসাও করেছিলাম ওইখানে, যে ইন্ডিয়া হ্যাঁ, তো অবশ্যই করছো। ডে বাই ডে হচ্ছে যে টেকনোলজি দিক দিয়ে হচ্ছে যে অনেক এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আহ, ইন্ডিয়ার তো টেকনোলজি বাংলাদেশের চেয়ে অবশ্যই বেটার। সেক্ষেত্রে তুমি বলতে পারো যে হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশের থেকে ইন্ডিয়াতে আমি যদি এই সাবজেক্টে এই স্পেসিফিক যে এই সাবজেক্ট তোমার পছন্দ, এই সাবজেক্টে যদি আমি পড়ি, তো ইন্ডিয়া হুম থেকে হুম। আমি এই এই বিষয়গুলো অর্জন করতে পারবো, যেটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। সুতরাং তোমার যেই সাবজেক্ট চয়েস দেবা ওইটার বিষয়ে তুমি যদি লিখো, তো সেটা একটু স্ট্রং হবে বলে আমি মনে করি। জাহিদ ভাই অনেক আরো আমার এখানে প্রশ্ন করছে যে যে এরকম মানে স্কলারশিপ চান্স পাওয়ার পরে, মানে ভর্তি হওয়ার পরেও কোনো প্রতিষ্ঠানে কোনো রেজাল্ট খারাপ করলে কোনো স্কলারশিপের পরের দিকে সমস্যা হইতে পারে কিনা? আচ্ছা, তো মানে তোমার এরকম যে স্কলারশিপ ক্যান্সেল হইতে পারে কিনা, বা নিজের টাকায় করতে হবে কিনা টিউশন ফি গুলো, ওইগুলো। আচ্ছা, তোমার আইসিসিআর স্কলারশিপের রেজাল্ট কেমন হওয়া লাগবে এই বিষয়ে হচ্ছে কোনো কন্ডিশন নাই যেহেতু। তো তোমার যদি রেজাল্ট খারাপ হয়, সেক্ষেত্রে স্কলারশিপ বন্ধ হবে না। তবে হুম হুম তোমার ইয়ার ড্রপ দেওয়া যাবে না। ইয়ার ড্রপ দিলে তোমার, যেহেতু আইসিসিআর 4 বছরের প্রোগ্রাম ব্যাচেলরে, তো সেক্ষেত্রে তারা তোমার 1 বছর কন্টিনিউ যদি তুমি করতে চাও, তাহলে তোমার অবশ্যই আইসিসিআর এর সাথে যোগাযোগ করতে হবে। তোমার কি কি প্রবলেম হয়েছে সেগুলো তাদের অবশ্যই। জানাইতে হবে। যদি তারা আহ, সেগুলো যুক্তিযুক্ত মনে করে, তাহলে তোমাকে হচ্ছে তারা 1 বছরের পেমেন্ট করতেও পারে। সেটা আমি শিওর বলতে পারবো না। তবে যদি তুমি ইউনিভার্সিটির রেজাল্ট খারাপ হবে, তাতে সমস্যা নেই, স্কলারশিপের কোনো প্রবলেম হয় না। তবে সবার চেষ্টা করা উচিত রেজাল্ট ভালো করার, লিস্ট। অবশ্যই ওইটাই তো। জাহিদ ভাই অনেকে প্রশ্ন করে থাকে যে পিসিএম এর মার্কের উপরে মানে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করার এইটা রেশিওটা কিরকম, বা এটা কি আসলে ডিপেন্ডস করে, কতটুক করে মানে এনআইটি গুলো অবশ্যই মার্কসে অনেকটা ডিপেন্ড করে, যেহেতু পিসিএম এর এখানে ক্ষেত্রে? এখানে আমাদের এডমিশন টেস্ট বলতে ওইভাবে কিছু হয় না, তো অবশ্যই মার্কস ডিপেন্ড করে। তো যার যত ভালো মার্কস থাকবে, তার সম্ভাবনা অতই বেশি থাকবে। তো যেহেতু ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এর মার্কস ভালো থাকাটা জরুরি। আর হুম হুম এক্ষেত্রে যেমন হচ্ছে যদি কেউ বায়োলজি রিলেটেড সাবজেক্টে
ইঞ্জিনিয়ারিং করতে চায়, যেমন বায়োটেকনোলজিতে, সেক্ষেত্রে হুম। তার হচ্ছে যে ম্যাথমেটিক্স এ একটু মার্কস কম থাকলেও সমস্যা নেই। তবে অন্যান্য ওকে। ক্ষেত্রে হচ্ছে পিসিএম এর মার্কস ভালো থাকাটা আমার মনে হয় জরুরি, আর থাকলে ভালো। এই এই জন্যই তো তোমার তো মনে করো পিসিএম এর 90 আপ ছিল, এই জন্যই তো তোমাকে 4টা এনআইটি অ্যাকসেপ্ট করছিল, যেটা তোমার অনেক ভাগ্যের ব্যাপার। বা জাহিদ ভাই, আরেকটা প্রশ্ন করি যে তোমায়, যে রিকমেন্ডেশন লেটারের বিষয়ে যদি কিছু বলতে, যেমন আমাকে অনেকে প্রশ্ন করে থাকে যে মনে করো গত বছর অ্যাপ্লিকেশন করছে, ওর এখনো চান্স হয় নাই কোনো রকমে, তো ওর এখনো 2টা রিকমেন্ডেশন লেটার আছে, ওর কি এখন আপডেট করা উচিত ওইগুলো? ওইটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে মনে করো 2টা রিকমেন্ডেশন লেটার থেকে দুটোটা অলমোস্ট সেম, কিন্তু আহ, স্যারদের কাছ থেকে যে সাইন বা সিল নিছে ওইটা হচ্ছে যে ভিন্ন, সেক্ষেত্রে তোমার মতামত কি বা তোমার সাজেশন কি? এগুলো আচ্ছা, কি আমি আপলোড করা যাবে? আমি বলি যে রিকমেন্ডেশন লেটার আগের বছরের গুলা না সাবমিট করাই ভালো, নতুন করে ওকে। নেওয়া উচিত। আর হচ্ছে স্যার দুইজনের থেকে নিলে হচ্ছে যে একজন, তুমি চাইলে একটা স্কুলের স্যার থেকেও নিতে পারো একটা, আর কলেজের স্যার থেকে একটা, বা চাইলে দোনোটাই কলেজের স্যার থেকে নেওয়া যায়। আমি হচ্ছে আমার স্কুলের স্যার থেকে একটা দিছি, আর হচ্ছে কলেজের থেকে একটা দিছি। তো সেক্ষেত্রে দুইটা আলাদা আলাদা ভাবে লেখাই আমি ভালো মনে করি, দুইটা এক রকমের না হওয়াই ভালো। আর পাশাপাশি ওইখানে যে বিষয়গুলো উল্লেখ থাকতে হবে যে স্যার তোমার একাডেমিক রেজাল্টের বিষয় বলবে, যে তোমার একাডেমিকে তুমি ভালো ছিলা, নিয়মিত ছিলা, এই বিষয়গুলো উল্লেখ করবা। পাশাপাশি তুমি যেই যেই ইসিএ গুলা আপলোড করতেছো, যে ওগুলা যদি উল্লেখ করে দেয় যে স্যার বলে যে লেটারের মধ্যে যে ও এই এই কাজগুলো কলেজে থাকতে স্কুলে থাকতে করছে, পাশাপাশি তোমার প্রতি স্যারের যে প্রত্যাশা ওটাও যদি বলে যে ও এখানে যদি আপনারা সুযোগ দেন তো ও এটা কন্টিনিউ করতে পারবে, বা এই ধরনের কিছু লিখে দিলে জি। হচ্ছে ভালো। তাহলে আই হোপ যারা নিউ অ্যাপ্লিকেন্ট তারা একটু হলেও ধারণা পাবে বা বুঝতে পারবে যে আমাকে আসলে আজকে একজন কল মেসেজ করে বলছিল যে ওর সে ও মানে আমাকে সেন্ড করছে, কিন্তু আমি দেখলাম অলমোস্ট সেম, জাস্ট হচ্ছে যে টিচার স্যারের আলাদা সিল বা সাইন। তো আই আর হোপ অবশ্যই সিট গুলা ইংরাজি হওয়া জরুরি, দেখা যায় জরুরি, yes। অনেকের স্কুল থাকে, যে স্কুলে হচ্ছে বাংলায় অনেকের সিল থাকে, তো সেক্ষেত্রে স্যারকে বলবে যাতে যে ইংরেজি সিল দেয় স্যার। সে এটা একটা ওকে। গুরুত্বপূর্ণ জিনিস। তো তো বেশি আর লম্বা করবো না ভিডিও। তো জাহিদ ভাই, তোমার যে 2 বছর চলে যাচ্ছে এনআরজিতে, তোমার এখন ওইখানকার মানে পরিবেশ বা ওভারঅল তোমার মতামত কি বা ফিলিংস কিরকম? আচ্ছা, এনআইটি অবশ্যই ইন্ডিয়ার টপ ইউনিভার্সিটি গুলা ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক ভালো ইনস্টিটিউশন। তো এখানে যদি কেউ ভালোভাবে পড়াশোনা করতে পারে ঠিকঠাক, তো অনেক ভালো ফিউচার আছে। তো আর কি, তবে এখানে মানিয়ে নেওয়াটা অনেকটা কঠিন, যেহেতু ক্লাস থাকে, ল্যাব থাকে, এটা প্রচুর প্যারার আর কি, কি বলে, আহ অনেক চাপ আছে পড়ার। আহ, আচ্ছা, তোমাদের ওইখানে ক্লাস শুরু হয় কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে? ক্লাস শুরু হয় কখন? এর আমি যদি বলি, আমার ফার্স্ট সেমিস্টারে ল্যাব ছিল 5টা, তারপর থিওরি ছিল পাঁচটা। সেকেন্ড ওকে। সেমিস্টার ল্যাব ছিল 4টা, থিওরি ছিল 5টা। থার্ড সেমিস্টার 3টা ল্যাব ছিল, তারপর থিওরি ছিল 5টা। আর এখন বর্তমান সেমিস্টারে আমার থিওরি 6টা, ল্যাব আছে 3টা। দেখা যায় যে আমার বুধবারে তোমার আমার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, আবার 12টা থেকে একটা 1 ঘন্টা গ্যাপ, আবার 1টা থেকে 5টা পর্যন্ত, এই হয়েছে রুটিন। তো প্রায় প্রতিদিনই 8 8 ঘন্টা 7 ঘন্টা এভাবে ক্লাস থাকে, 6 ঘন্টা। ওকে। ওকে। তো সেক্ষেত্রে আমরা একটু ফ্রি পড়া যায়, কারণ হচ্ছে যে আমাদের ক্লাস শুরু হয় 9টায়, আর 12টা 20-এ হচ্ছে যে আমাদের লাঞ্চ দেয়, আর ল্যাব থাকে। ও প্রত্যেকদিন ল্যাব থাকে না, আই থিঙ্ক 3টা ল্যাব থাকে, 3টা কন্টিনিউ ভাবে। এনআইটি তে একটু চাপ হয়ে যায়, ওরা হচ্ছে যে বন্ধ টন্ধ ওভাবেও দেয় না, তাছাড়া হচ্ছে ক্লাসও ওরা তেমন মিস দেয় না, শিক্ষকরা ক্লাস ক্যান্সেল করে না সহজে। তো এক্ষেত্রে এনআইটি গুলা একটু চাপ আছে ভালোই। আর এখানে যেহেতু সেমিস্টার অল্প সময় শেষ করে দেয়, তারপর হ্যাঁ, হ্যাঁ। আবার বন্ধ থাকে, যেহেতু সামার ভ্যাকেশন থাকে 2.5 মাসের, উইন্টারে থাকে 1 মাসের।
তো ইউনিভার্সিটি গুলায় মেবি সামারে 2-2.5 মাসের বন্ধ দেয় না, তোমার কি 2-2.5 মাসের বন্ধ থাকে? না, আমার এখানে সামারে 40 ডেজ বা 45 ডেজ থাকে এরকম। আচ্ছা, তো যেহেতু তোমাদের 45 ডেজ থাকে, আমাদের থাকে 2.5 মাস। সেক্ষেত্রে আমাদের সেমিস্টারে হচ্ছে যে তোমার যেহেতু আচ্ছা অল্প আচ্ছা। সময় পাইতেছি, হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে চাপটা একটু বেশি থাকে। হ্যাঁ। তোমাদের সেমই পড়াইবে, কিন্তু হচ্ছে তোমাদের যেহেতু সময় বেশি পাইতেছো, চাপটা একটু কম থাকে। এই ওইটাই। আচ্ছা, জাহিদ, ওইটা এই যে তোমাদের ওইখানে এনআইটি তে কি বাংলাতে লেকচার দেওয়া হয়? টিচাররা বাংলাতে লেকচার দেয় নাকি ইংরেজিতে? আর ইন্ডিয়ার যেহেতু ইনস্টিটিউশন গুলা মোটামুটি এমওআই ইংলিশ স্বীকৃত, তো সেক্ষেত্রে সব জায়গায় আমার মনে হয় যে ইংলিশেই দেয়, কোনো জায়গায় বাংলা বা হিন্দি বা অন্য কোনো মাধ্যমে দেওয়া হয় বলে আমি মনে করি না। তো আচ্ছা তোমার আচ্ছা। ক্ষেত্রে কি করে আমি জানি না, তবে কমিউনিকেশনের ক্ষেত্রে তোমার শিক্ষক তুমি যেই ভাষা ভালো পারো, আর শিক্ষক কোন ভাষা মানে তার মাতৃভাষা কি, সেই অনুযায়ী তুমি যখন, আমি যদি বলি এনআইটি দুর্গাপুরে ফ্যাকাল্টি মেম্বারের অনেকেই আছে বাঙালি, তো সেক্ষেত্রে আমি তার সাথে যখন যোগাযোগ করি লেকচার ছাড়া, তখন আমি বাংলাতেই তার সাথে কমিউনিকেশন করি। তো ওকে। এটা একটা ভালো সুবিধা দুর্গাপুরের ক্ষেত্রে। তো আমি চাইলে কারণ এখানে আমি এইটাই জিজ্ঞেস করতে যে অনেকের এরকম প্রশ্ন থাকে, যেমন আমাদের এখানে আন্ধ্রাতে অনেকে কয়েকটা হচ্ছে যে কিরকম রিসার্চ স্কলার করে ওরা মাঝে মাঝে হচ্ছে তেলেগু ইউজ করে। আর কি বলে, পাঞ্জাবেও কিছু যোগাযোগ করছিলাম ওদের সাথে, ওরাও বলে যে ওইখানে পাঞ্জাবিতে কিছু বলে, এই জন্য জাস্ট জিজ্ঞালাম। কারণ সবাই তো পছন্দের দিক থাকে আমাদের দুর্গাপুরে পছন্দের লিস্টে থাকে। হ্যাঁ, বাংলায় আমরা একটা কি বলে পরিবেশ পাই বলে ওইদিকে। এটাই। না, দুর্গাপুর যেহেতু এনআইটি তো হচ্ছে অল ইন্ডিয়ার স্টুডেন্ট থাকে, সেক্ষেত্রে বাঙালি বেশি থাকে অবশ্যই। তবে তো সবাই তো বাংলা বোঝে না, তো তাদের ক্ষেত্রে তো আর বাংলায় লেকচার দেওয়া সম্ভব নয়, তো ইংরেজিতেই লেকচার দেয়। এই তো ঠিক আছে জাহিদ ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আই হোপ তোমার এই বিষয়গুলো জেনে অনেকে উপকৃত হবে। তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তোমার জন্য শুভকামনা। তোমার যেহেতু একটা নতুন উদ্যোগ নিছো, এটা সফল হোক, আমি দোয়া করি। চেষ্টা করবো এই জন্য।